আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আবর্তন ও বিবর্তনের বিভিন্ন নমুনা প্রশ্নের ধরন। অর্থাৎ আমরা এর আগের 2 সপ্তাহে, 1 সপ্তাহে আমরা আবর্তন শিখেছি, একটা সপ্তাহে বিবর্তন শিখেছি। এবার আমরা দেখব পরীক্ষায় কি ধরনের বা কিভাবে প্রশ্নগুলো আসে। এখানে 3 ধরনের, অর্থাৎ আবর্তন বিবর্তন থেকে 3 ধরনের নমুনা আকৃতির প্রশ্ন আসে। একটা থাকে আবর্তিতের বিবর্তিত করো বা আবর্তিতের বিবর্তিত রূপ প্রকাশ করো। আর একটা থাকে হচ্ছে বিবর্তিতের আবর্তিত রূপ প্রকাশ করো। আর একটা আবর্তন ও বিবর্তন করো বা বিবর্তন ও আবর্তন করো। অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা আসবে, প্রশ্নটাকে ভালো করে পড়ে নিয়ে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এবার আমরা কিভাবে জিনিসটা করব। আমরা নর্মালি এর আগে দেখেছি বাক্য থেকে বচনের রূপান্তর, সেইটাকে কিভাবে আমরা আবর্তন করছি এবং আমরা বিবর্তন কিভাবে করছি সেইগুলো আগে আমরা শিখেছি। তারই পরিপ্রেক্ষিতে প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি বা বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা বাক্য থেকে বচনের রূপান্তর করো এবং আবর্তিতের বিবর্তিত করো। অর্থাৎ প্রশ্নে এরকম লেখা থাকবে যে বাক্য থেকে বচনের রূপান্তর করো এবং আবর্তিতে বিবর্তিত করো, তাহলে তোমরা কি করবে। সেক্ষেত্রে সর্বপ্রথম যে বাক্যটা দেওয়া থাকবে সেটা টুকলে, যেরকম নিয়ম অনুযায়ী আমরা জানি যে এখানে কেবলমাত্র বৈজ্ঞানিকরা প্রগতিশীল, এই বিষয়টা রয়েছে। এটাকে আমরা লজিক্যাল ফর্ম, অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে আগে আমাদের লজিক্যাল ফর্মটা দিতে হবে, অর্থাৎ এলেফটা দিতে হবে। তারপর সেইটাকে আমরা এ বচন, যেহেতু কেবলমাত্র আছে সেহেতু আমাদের এ বচন হবে আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। এটা বাক্য থেকে বচন করার নিয়মের মধ্যে আমরা পাই, সেখানে আমরা বারবার বলেছি বাক্য থেকে বচন করার নিয়মটা ভালোভাবে করতে হবে। তারপর এইটাকে আমরা কিভাবে করবো, তাহলে এই বাক্য থেকে বচনে রূপান্তর করলাম, সেটা দ্বিতীয়বার আমরা আবার লিখলাম, লেখার পর আমরা পাশে লিখে রাখলাম আবর্তনীয়। এবার আবর্তনীয়টাকে এবার আবর্তিত রূপ করব। করার আগে দেখো এখানে সুতরাং চিহ্ন তোমাদের দিতে হবে, দেওয়ার পরে তা এ বচনের জানো আবর্তিত রূপটা আই বচন। এটা কিভাবে নিয়ম যে দেখো উদ্দেশ্য, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় স্থানে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসছে এবং যেহেতু আই বচন পরিমাণ কোনো কোনো গুণ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ আবর্তিত করলাম। অর্থাৎ প্রথম যে শর্ত যে আবর্তিতে বিবর্তিত, অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তর করে ওই বচনটাকে প্রথমে আবর্তিত করতে হবে। আবর্তিত করলাম, আবর্তিতটাকে আবার লিখে আমরা সেটাকে বিবর্তনীয় লিখলাম। এবার এই বিবর্তনীয়টাকে আমরা বিবর্তিত করবো আবার সুতরাং চিহ্ন দিয়ে। আই বচনে বিবর্তিত রূপ ও বচন আমরা জানি যে কোনো কোনো জানি উদ্দেশ্যটা উদ্দেশ্য স্থানে আর বিধেয়র আগে অযুক্ত হয়, দিয়ে তোমার বিবর্তিত করলাম, গুণ পরিবর্তিত হয়। এইভাবে আমরা আবর্তিতের বিবর্তিত রূপ করতে পারি, এইভাবেও করতে পারি। আরেকটা বিষয় দেখো, আমরা এইভাবেও কিন্তু বিষয়টা করতে পারি। কিরকম জিনিসটা, সেখানে দেখো এই যে বাক্য থেকে বচন করলাম, বচন করার পর লজিক্যাল ফর্ম করে সেটা লিখে রাখলাম, লেখার পর এখানে মূল বচন বা আবর্তনীয় এই কথাটা লিখলাম। এবার এইটাকে আমরা আবর্তিত করলাম, অর্থাৎ এ বচন থেকে আবর্তিত রূপটা করলাম, করার পর ব্র্যাকেটে আমরা লিখে দেবো কি আবর্তিত এবং বিবর্তনীয়। এবং তারপরে যেটা আছে পরের স্টেপটায়, যেটা বিবর্তনের যে রূপটা রয়েছে সেই অনুযায়ী আমরা বিবর্তনটা করলাম। কারণ আমরা জানি যে বিবর্তন নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের বিরুদ্ধ পদ আকারে, বিরুদ্ধ পদটা কীভাবে তৈরি করা হয়, হাইপেন দিয়ে বিরুদ্ধ পদটা তৈরি করা হয়। গুণটা তোমার পরিবর্তিত হবে, এখানে যেহেতু হয় আছে এখানে নয় হয়ে গেল। আর এইটা আমাদের পরিমাণগত কোনো পরিবর্তন কিন্তু বিবর্তনের ক্ষেত্রে হয় না, তাই আই বচনও বিশেষ বচন, ও বচনও আমাদের এখানে বিশেষ বচনে রূপান্তর করতে হয়েছে। তাই আই বচনের বিবর্তিত রূপ কিন্তু ও বচন আমরা পাই। এই একটা যেটা আমরা দেখলাম যে আবর্তিতে বিবর্তিত করে, এটা দুটো ভাবে কিন্তু করা যায়। তুমি এই ফরম্যাটটা অনুযায়ীও করতে পারবে এবং এই যে আরেকটা ফরম্যাট আমরা দিলাম এই ফরম্যাট অনুযায়ীও কিন্তু তুমি আবর্তিতের বিবর্তিত রূপ করতে পারবে। এটা একটা প্যাটার্ন গেল। এবার প্রশ্ন যদি থাকে, দেখো আমাদের এবার যদি প্রশ্নটা থাকে যে বাক্য থেকে বচনে রূপান্তর করো এবং তা বিবর্তিতের আবর্তন করো, এই যে বিষয়টা এইটা যদি থাকে তাহলে আমরা কি করব, ঠিক একইভাবে বাক্য থেকে বচনের রূপান্তর। দেখো সব লোক
স্বার্থপর নয়, যে কোনো সব নয় আছে, তার মানে এটা লজিক্যাল ফর্ম বচনে যখন রূপান্তর করবো সেটা ও বচন হবে। সব নয় থাকলে আমরা জানি বাক্য থেকে বচনে ও বচন হয়, সেই ক্ষেত্রে আমরা কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি এই কথাটা লিখলাম। লেখার পর তারপর যেটা রয়েছে, তারপর আমাদের বিষয়টা রয়েছে যে কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি, অর্থাৎ এইটাকে আবার দ্বিতীয়বারটুকে আমরা বিবর্তনীয় কথাটা লিখলাম। জানি বিবর্তিতের আশ্রয় বাক্যকে বিবর্তনীয় বলে। এবার এই বিবর্তনীয়টাকে আমরা বিবর্তিত রূপ করলাম। দেখো, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে বসেছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের বিরুদ্ধ পদ আকারে, যে অযুক্ত করে বিরুদ্ধ পদ আকারে হয়েছে, আর এটা গুণ পরিবর্তিত হয়েছে, অর্থাৎ নয় হয়ে গেছে হলো আমাদের হয়, আর পরিমাণ কিন্তু একই রয়েছে, অবচনের রূপটা আই বচন। এবং প্রত্যেকটার ক্ষেত্রে যখনই বিবর্তিত রূপ করছি তাকে এখানে সুতরাং চিহ্নটা কিন্তু দিয়ে দেবে। এবার এই বিবর্তিতের আবর্তিত যেহেতু বলছে, অর্থাৎ বিবর্তিত বাক্য থেকে বচন করে আমরা বিবর্তিত করলাম, বিবর্তিতের আবর্তিত, অর্থাৎ এই বিবর্তিত বচনটা আরেকবার লিখে পাশে আমরা লিখে রাখলাম আবর্তনীয়। এবার এইটাকে এবার হচ্ছে আবর্তন করব। আবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী জানি আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য সিদ্ধান্তে তা বিধেয় স্থানে বসেছে, আশ্রয় বাক্যের যেটা বিধেয় সেটা সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে বসেছে, গুণ অপরিবর্তিত আছে। আর চৌথ নিয়মে জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সেই চারটে নিয়ম অনুসরণ করে আমরা হচ্ছিল বিবর্তিত আমরা করলাম। এই ফরম্যাটেও আমরা হচ্ছে বিবর্তিতের আবর্তিত, অর্থাৎ যখনই বলবে বিবর্তিতের আবর্তিত তাহলে বাক্য থেকে বচনটাকে হচ্ছিল আমাদের বিবর্তিত রূপ করতে হবে, আর বিবর্তিতটাকে আমরা হচ্ছিল আবর্তিত করতে হবে। তারপরে এইটারই যদি আবার দ্বিতীয় ফরম্যাটেও এইভাবেও করা যায়, অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তর করলাম, পাশে লিখে রাখলাম মূল বচন ও বিবর্তনীয়, এইটাকে আমরা বিবর্তিত করলাম, অর্থাৎ বিবর্তিত এবং এটা আবর্তনীয়, মানে এইটাই একবার বিবর্তিত হলো এবং সেইটাকে আমরা আবর্তনীয় বলতে পারি। এবার তারপর হচ্ছে এই বিবর্তিতটাকে আমরা আবর্তিত, আবার বিবর্তিতের আবর্তিত যেহেতু বলেছে, অর্থাৎ বিবর্তিত বচনটিকে আমরা আবর্তিত রূপ করলাম। দেখো এখানে আবর্তিতর ক্ষেত্রে যে আই বচনের রূপ আই বচন, অর্থাৎ হচ্ছিল আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় স্থানে বসেছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে বসেছে, গুণ অপরিবর্তিত, গুণ মানে সদর্থক, আশ্রয় বাক্য সদর্থক, আর এটা হচ্ছিল সদর্থক হয়েছে। এবং যৌথ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ এই দুটো ফরম্যাট আমার মানে হচ্ছে বিবর্তিত আবর্তিত করার জন্য এই দুটো ফরম্যাটই তুমি ইউজ করতে পারো, তার মানে যে কোনো একটা ইউজ করলেই কিন্তু হবে। এবার যেটা আমরা আসব সেটা হচ্ছে হলো বাক্য থেকে বচনে রূপান্তর করো, আবর্তন ও বিবর্তন করো। অর্থাৎ এখানে দেখো যে একটা বাক্য দেওয়া আছে, বাক্যটা হচ্ছে যা নিরাপদ তা উত্তেজক নয়, সেটাকে হচ্ছে হলো লজিক্যাল ফর্ম করে আমরা জানি হচ্ছে হলো ই বচন, এটা হচ্ছে কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু। এইটাকে আমরা হচ্ছে হলো তোমার দ্বিতীয়বার আমরা লিখলাম, লেখার পর হচ্ছে এটা লেখার পরে পাশে লিখে রাখবে আবর্তনীয় ও বিবর্তনীয়। অর্থাৎ এই যে বাক্য থেকে বচনটা পেয়েছি, বচনটা যেমন আবর্তনীয় বচন এবং বিবর্তনীয় বচন রূপে প্রকাশিত হলো। এবার যেহেতু এখানে বলছে আবর্তন ও বিবর্তন, অর্থাৎ যে বচনটি আমরা পেয়েছি সেই বচনটিকেই আমরা হচ্ছে আবর্তিত করব, আবার সেই বচনটিকেই আমরা বিবর্তিত করব। দেখো এই বচনটিকে আমরা প্রথমে আবর্তিত করছি, আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থানে, বিধেয় উদ্দেশ্য স্থানে, গুণ তোমার হচ্ছে অপরিবর্তিত, এইভাবে হচ্ছে জানি ই বচনে আবর্তিত রূপ ই বচন হয়। এবার বলেছে আবর্তন ও বিবর্তন, অর্থাৎ এই যে বচনটাকে পেয়েছি বচনটাকেই কিন্তু আমরা রূপান্তর করছি, আমরা কিন্তু আবর্তিতটাকে রূপান্তর করছি না। যখনই প্রশ্নে বলা থাকবে যে আবর্তন ও বিবর্তন এই টার্মটা দেওয়া আছে, তার মানে হচ্ছে বাক্য থেকে যেটা বচনে রূপান্তর করেছি সেই বচনটাকেই আমরা হচ্ছে একবার আবর্তিত করব, সেই বচনটাকেই আমরা কিন্তু বিবর্তিত করব। ঠিক তাই, অর্থাৎ হচ্ছে এই যে নিরাপদ বস্তু, এখানে সেই নিরাপদ বস্তুতে করা হলো, উত্তেজক বস্তু এটা অউত্তেজক বস্তু, এখানে নয় আছে গুণ, দেখো এখানে হচ্ছে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আমরা জানি ই বচনের বিবর্তিত রূপ ই এ বচন হয়। অর্থাৎ দেখো বাক্য থেকে আমরা বচনে পরিণত করলাম, সেই বচনটিকেই আবর্তিত, সেই বচনটিকেই আবার হচ্ছে বিবর্তিত। আগের ক্ষেত্রে থেকে কিন্তু এটি কিন্তু একটু আলাদা হলো। ঠিক একইভাবে আমাদের বিবর্তন ও আবর্তন, সেক্ষেত্রে আমাদের দেখো পার্থক্যটা আগের তুলনায় পার্থক্যটা কি হচ্ছে, দেখো এখানে যেমন হচ্ছিল বাক্য থেকে বচনে একইভাবে করলাম, এখানে যেমন হচ্ছিল আমরা আবর্তনীয় লিখেছিলাম, এখানে যেহেতু বিবর্তন আগে আছে সে বিবর্তনীয়, আর হচ্ছিল পরে হচ্ছিল আবর্তনীয়, এখানে যেহেতু আবর্তন ও বিবর্তন করতে বলেছে আগে আবার, তাই আবর্তনীয় বিবর্তনীয় লিখেছিলাম। তারপরে সেটাকে হচ্ছিল আমরা
আগে আবর্তিত করেছেন পরে বিবর্তিত, এখানে আগে বিবর্তিত পরে আবর্তিত, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে ওই আবর্তিত বিবর্তিত করার যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করেই কিন্তু তোমাকে করতে হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে আবর্তন ও বিবর্তন করার ক্ষেত্রে যে বিষয়টা আমরা পাচ্ছি ওটা 3 ধরনের নমুনা প্রশ্ন আসতে পারে। এই 3 ধরনের নমুনা প্রশ্নের ক্ষেত্রে যদি আবর্তিতের বিবর্তিত বলে, তাহলে হচ্ছে হলো বাক্যটিকে বচনে পরিণত করা, বচনটিকে আবর্তিত করা এবং আবর্তিতটাকে বিবর্তিত করা। যদি বলা হয় যে হচ্ছে বিবর্তিতের আবর্তিত, তাহলে হচ্ছে হলো বাক্যটিকে বচনে পরিণত করা, বচনটিকে বিবর্তিত করা, বিবর্তিত বচনটিকে আবর্তিত করা। আর হচ্ছে যদি বলে আবর্তন ও বিবর্তন এইভাবে করো, তাহলে হচ্ছে বাক্যটিকে বচনে পরিণত করা, বচনটিকে আবর্তিত করা, আবার ওই বচনটিকেই যেটা বাক্য থেকে বচনে রূপান্তর করেছে সেইটাকে বিবর্তিত করা। এইভাবেই হচ্ছিল আবর্তন ও বিবর্তনের 3 ধরনের নমুনা প্রশ্নের ওপর ভিত্তি করে আমাদের কিন্তু হচ্ছে হলো বলা যেতে পারে যে হচ্ছিল আবর্তন ও বিবর্তনের নিয়মটা কিন্তু হচ্ছিল করতে হবে, এবং সেই কারণে প্রশ্নে কি বলা আছে সেটা তোমাদের দেখা খুবই আবশ্যক।